আমি অনিতা গুপ্তা, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এবার ইতিহাসে এমএ দিয়েছি। মা শ্রীমতী অনিমা গুপ্তা, দিল্লি কলেজের অধ্যাপিকা। শর্মিলা আমার বড় বোন, অ্যাডভার্টাইজিং মডেল, বর্তমানে ক্যালিফোর্নিয়ায় আছে, হলিউডের এক পোলিশ অভিনেতার বান্ধবী। বাবা একরকম থেকেও নেই, বাঙালি হলেও আজ আমরা প্রায় 15-16 বছর দিল্লিতে সেটেলড। দিদির ঘর ছাড়ার পর আমাকে নিয়ে মার দুশ্চিন্তার শেষ নেই। আমি নাকি দিদির চেয়েও একরোখা। গতকাল যখন হঠাৎ বললাম মা আমি ঢাকা যাচ্ছি, মা ভীষণ ঘাবড়ে গেলেন। উপায়ন্তর না দেখে টেলিগ্রাম করে দিলেন ঢাকায় সোফিয়া মাসিকে। মার ছেলেবেলার বান্ধবী কিনা। এয়ারপোর্টে রিসিভ করতে এলো সোফিয়া মাসির বড় ছেলে সুমিত রহমান, মানে সুমিতদা। দেখতে মন্দ নয়, বেশ লম্বা, একটু প্লাম্প। এই যা। মা থাক, মা থাক থাক। হ্যাঁ রে সুমিত, ওকে ঠিক চিনতে পেরেছিলি তো? অনিমা কেমন আছে? ভালো। তা
তা ওকে নিয়ে এলি না কেন? মা পুজোর ছুটিতে আসবেন। আচ্ছা, ঠিক আসবে তো। ও আচ্ছা, কথাবার্তা না হয় পরে হবে এখন। তোমার মুখটা একবার শুকিয়ে গেছে, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। যাও, স্নান সেরে খেয়ে দিয়ে বিশ্রাম নাও গে, যাও। নাজমা, যা, ওকে ওর ঘর দেখিয়ে দে। এসো ভাই। আমি চলি মা, আমার একটা প্রেস কনফারেন্স আছে। সে কি, রান্না তো প্রায় হয়ে এসেছে, খেয়ে যা না। সময় নেই মা, বাইরে খেয়ে নেবো কোন। বিকেলবেলা অনিচ্ছা সত্ত্বেও এই পরিবারের কয়েকটা গোপন কথা শুনে ফেললাম। ওরা বোধহয় এখনো ঘুমোচ্ছে। অনিতা নিশ্চয়ই খুব টায়ার্ড আছে, আর নাজমাটা যতটুকু ঘুমোতে পারে ততটুকুই ভালো। সারাক্ষণ তো ভেবে 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 অস্থির। যতটুকু ঘুমোতে পারে ততটুকুই ওর জীবনের শান। মাসিমা, একটা কথা জিজ্ঞেস করব, অবশ্যই যদি আপনি রাগ না করেন। কি? আপনি তো জানেন আমি সুমিতকে কত স্নেহ করি। একদিক দিয়ে দেখতে গেলে আমরা রীতিমতো ঘনিষ্ঠ, কিন্তু তবু আজ আমার মনে হয় আমি যেন ওকে ঠিক বুঝতে পারিনি। মনে হয় ওর ভেতরে কোথায় যেন একটা গোপন ব্যথা রয়েছে। হাসুর ব্যাপারটা অবশ্য ওকে ভীষণ আঘাত দিয়েছে, তবু তবু এর শুরু যেন অন্য কোথাও। আমার স্পষ্ট মনে আছে, ও যেদিন আমাদের বাড়িতে প্রথম এলো, মাধবীর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ যেন কেমন হয়ে গেল। আমি পাশের ঘর থেকে সব শুনতে পাচ্ছিলাম। ওর বাবা মানে মেসোমশাইয়ের মৃত্যুর ব্যাপারে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। যেন মনে হলো তার মৃত্যুর জন্য সুমিত অনেককে দায়ী মনে করে, এমনকি আপনাকেও যেন খানিকটা দায়ী। মাসিমা, আমি তো এই পরিবারেরই একজন, অন্তত আমি তো তাই মনে করি। তাই আমি কিছু গোপন করব না। যুদ্ধের সময় আপনার দেশের বাড়িতে যখন আমরা ঘাঁটি গাড়ি, তখন লোকমুখে শুনি যে নাজমার বাবা মানে আপনার দ্বিতীয় স্বামী নাকি সুমিতের বাবাকে হত্যা করেছিল। আমি বিশ্বাস করিনি, তাই জানতে ইচ্ছে করে। অবশ্যই আপনার অনিচ্ছা থাকলে আপনি উত্তর দেবেন না। একদিক দিয়ে দেখতে গেলে এ আমার অনধিকার চর্চা। হাজার হোক আমি বাইরের লোক বই তো নয়। না মানব, তুমি আপনের চাইতেও বেশি। তোমাকে বলতে বাধা কি? বাইরের লোক আজ এই 17টা বছর ধরে আড়ালে আবডালে ফিসফাস করে আসছে, আমি সব টের পাই। সুমিতের বাবা ছিলেন সন্ন্যাসীর মতো, অগাধ ছিল তার পাণ্ডিত্য। শহর ছেড়ে তিনি গ্রামে চলে গিয়েছিলেন। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল গ্রাম বাংলাকে দারিদ্র্য মুক্ত করা। সারা দেশের মানুষের জন্য ভাবতে গিয়ে নিজের স্ত্রীর জন্য এক মুহূর্ত সময় দেবার ছিল না। বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র 19। ওর তখন 40-এর ওপরে। সুমিত হওয়ার পর আস্তে আস্তে যেন আরো দূরে সরে যেতে লাগলেন। বেশ বুঝতে পারতাম ওর প্রথম স্ত্রী, যাকে উনি বিলেতে থাকতে বিয়ে করেছিলেন, কিছুতেই তাকে ভুলতে পারেননি, কোনোদিনও ভুলতে পারেননি। এমন সময় হাজির হলো ওরই এক জ্ঞাতি ভাই রফিক।
প্রায় আমারই সমবয়স্ক, নানা দেশ বিদেশ ঘুরে কথায় বার্তায় চাল চলনে নিপুণ। কথা বলার একজন সঙ্গী পেয়ে যেন বেঁচে গেলাম। তখন গুণাক্ষরেও টের পাইনি ওর আসল মতলব। এর মাস দিয়ে পরের কথা, আমি শহীদকে নিয়ে ঢাকা এসেছি বেড়াতে। হঠাৎ রফিকের টেলিগ্রাম, সুমিতের বাবা হার্ট ফেল করে মারা গেছেন। কিছুদিন থেকে ওর শরীরটা তেমন ভালো যাচ্ছিল না, তাই আমি খুব একটা আশ্চর্য হইনি। এরপর রফিকই সম্পত্তি দেখাশোনা করতে লাগলো। সুমিতকে পাঠালাম ঢাকায় পড়তে। একদিন প্রায় আচমকা বিয়ের প্রস্তাব করে বসলো। তোমার কাছে অস্বীকার করব না, রফিকের কেতাদুরস্ত চাল চলনে আমি আমার অজান্তে আকৃষ্ট হয়েছিলাম। কিন্তু সুমিতের কথা ভেবে আমি রাজি হলাম না। কিন্তু রফিকের ধূর্তামির অন্ত ছিল না। শেষ পর্যন্ত সুমিতকে দিয়ে বিয়ের প্রস্তাব করিয়ে ছাড়লো। এর প্রায় বছর চারেক পরের কথা, নাজমা তখন 3 বছরের। সুমিতি হঠাৎ উদ্ঘাটন করলো ওর বাবার মৃত্যু রহস্য। রফিকই তাকে বিষ দিয়ে হত্যা করেছিল সম্পত্তি লোভে। ধরা পড়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায় সে। এই 17টা বছর যে কি দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে মানো, তা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমার সব সময় ভয় ছিল সুমিত যেন আমাকে ভুল না বুঝে। নাজমা আজও সব ঘটনা জানে না, আমি ইচ্ছে করেই তাকে বলিনি। ওর কি দোষ? ও কেন আমাদের ভুলের বোঝা বয়ে বেড়াবে বলো? আমি একটু ও ঘরে যাচ্ছি, ওরা উঠলে চা খেয়ে নিতে বলো। বুঝলাম প্রখ্যাত সমাজবাদী নেতা মানবেন্দ্র চৌধুরী অর্থাৎ মানদা পরিবারের অতি ঘনিষ্ঠ বন্ধু। এসো ভাই। তারপর ঘুম হলো? নাজমা ওঠেনি? এমএ পাশ করে কি করবে ঠিক করলে? জানি না, কিছুই ভাবিনি এখন। মা চাচ্ছেন ওর কলেজেই জয়েন করি। একটা কথা জিজ্ঞেস করবো মানদা? নিশ্চয়ই, বলো। মাসিমাদের সঙ্গে আপনার কতদিনই পরিচয়? দিন গুনে দেখতে গেলে খুব একটা বেশি দিনের নয়। তুমি নিশ্চয়ই ভাবছো আমি এই বাড়িতে এলাম কি করে। সব ওই সুমিতের কাণ্ড। গেল সেপ্টেম্বরে আমি তখন একদল ঘর বাড়ি করা মানুষ নিয়ে বর্ডার পাঠাবার চেষ্টা করছিলাম। কি ব্যাপার? দুইটা লোক নৌকা বেড়াইবার করে। আমাদের চেনা লোক। ও ভাই মাঝি, নৌকাটা একটু ভেড়াও। তাড়াতাড়ি ভেতরে এসো। মানুদা, বৌদি কোথায়? আগরতলায়। কেমন আছেন? আসল খবর পেয়ে এবারেও মিসক্যারেজ। ওই জিয়ন্তে পুড়ে পুড়ে মরা আর কি। ওরা পালাচ্ছে। এবার আমি এর আগেও অনেকবার যাওয়া আসা করেছি, কিন্তু এবার আর পারলাম না। বাগমারি পুলের গোড়ায় আর্মি ক্যাম্প করেছে। নদীতে কচুরি পানাটি নন্দ পর্যন্ত গুলি করছে। ও রাজাকার।
আর টাকা পেলেই খুশি, ওরাই বর্ডার পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। তাহলে কি ঢাকায় ফিরে যাচ্ছেন? না, শ্যামনগর যাব। শ্যামনগর? হ্যাঁ, ওখানকার পিস কমিটির চেয়ারম্যান মালিক মন্ডল সমস্ত ব্যবস্থা করে দেয়। মাথা পিছু কত নেন? তা নেয় 100 টাকা করে। তাছাড়াও টুকটাক এদিক ওদিক কিছু দিতে হয়। তো তোমরা কোথায় চললে? আপনি তো জানেনই আমার দেশের বাড়ি এখানেই, শ্যামনগরের আগের গ্রাম। ও হ্যাঁ, তাই তো তাই তো। আপনারা কি করবেন? দেখি মালিক মন্ডল কি করে। কয়েক মাইল উজিয়ে আর একটা নদী আছে, সেটা দিয়ে যাওয়া যায়। তবে আর্মির আনাগোনা একটু বেশি। অবশ্যই মালিক মন্ডলেরও প্রতিপত্তি আছে, একটা ব্যবস্থা সে নিশ্চয়ই করতে পারবে। মুশকিল হয়েছে এদের নিয়ে। বেচারারা শেষ কাপড় দুটিও হারিয়েছে। আজ রাতের মধ্যে ওধারে পৌঁছতে না পারলে সেটা অনাহারেই মারা যাবে। দেখুন মালিক মন্ডল কি করে, আমরা খোঁজ নেব। সেবার কপালটাই ছিল মন্দ। মালিক মন্ডলের বাড়িতে এক আর্মি অফিসার দলবল নিয়ে নেমন্তন্ন খেতে হাজির। পড়বি তো পর একেবারে বাঘের খাঁচায়। ওটা মালিক মন্ডল নিজের চামড়া বাঁচাতে আমাকে ধরিয়ে দিলে। আমাকে একটা গাছের সঙ্গে বেঁধে বাকি লোক শুদ্ধ নৌকোটাকে ওরা বোমা মেরে উড়িয়ে দিলে। তারপর শুরু হলো টর্চার। মারের চোটে একেবারে অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু জ্ঞান যখন ফিরল, দেখলাম আমি একটা মুক্তিবাহিনীর ক্যাম্পে শুয়ে আছি। সুমিত দলবল নিয়ে ওদেরকে অ্যাম্বুশ করে আমাকে বাঁচায়। আমাকে একেবারে অথর্ব করে দিয়েছিল। এখনো সোজা হয়ে হাঁটতে পারি না। স্বাধীনতার পর সুমিত আমাকে কিছুতেই হসপিটালে থাকতে দিল না। মাধবী বৌদি এখন কোথায় আছেন? কুমিল্লায় ওর বাপের বাড়িতে। ও বেচারিও খুব অসুস্থ। সুমিতা এখন কি করেন? ও এখানকার ডেইলি এক্সপ্রেসের চিফ রিপোর্টার। কেরামত মিয়া দেখি আজ আবার কার ফুল বেরোলো? দেশটারে ব্যাপারটা মিলিয়ে ডুবাই দিয়ে বুঝলেন? আচ্ছা কম দেখি নিজের খাইয়া এ পাবে কত শেখান যায়? দেখ না মিলিয়ে দেখ, এই এক্সপ্রেসের মালিক যেটুকু আসলে ব্যাপার ডুবাই। কি ব্যাপার? আরে ব্যাপার গুরুচরণ, সম্পাদকীয় করেন। কি হইলো, পটে আছে? ওই যে দাঁড়াইয়া দিছি। কই কোনো ভুল দেখছি না তো? দেখেন না? আরে দেখেন দেখেন, একটু ভালো করিয়া দেখেন। আরে সাহেব, মগো এডিটার সাহেবে এমন লম্বা বাক্য লেহেন যে শেষ করতেই বলিয়া যাবে। আরে সাহেব, এই ফুল স্টপ লাগাইলে কি সেন্টেন্স শেষ হয়? এডিটর সাহেবকে দেখান নাকি? দেখাইছি না, কয় কি জানেন? কয় যে এডিটারের ইংরাজির ভুল ধরবার বেদিয়া পুরো ফ্রিডারের নাই। ফেরি আবার যদি ভুল ধরি তাহলে দমকি দিয়া দিছে, চাকরি বলে নট হইবে। ফোনে একটা গল্প কই, মগো এডিটার সাহেব তো দেশে এক জাতীয় সাপ আছে। হ্যাঁ, মানুষ একবার কামড়াইলে এই একটু আনি লেজ কষিয়ে পড়তে হয়। এইরকম একখান সাপ মানুষের কামড়াইলে, এরপরে এর একটু আনি লেজ কষিয়ে পড়িয়া গেলে, এরপরে আবার কামড় দিলে এই আরেকটু আনি লেজ কষিয়ে পড়িয়া গেলে, এরপরে কামড়াইতে কামড়াইতে হইলে কি এই একটু আনি লেজ রইয়া গেলে, এরপরে তো হ্যাঁ খালি মানুষ দেখলেই কামড়াইতে লাগে হাল পারে। তো মগো বড় সাহেবের অবস্থা হয়েছে এইরকম, খালি ফাল পারে ফাল পারে, বুঝছেন? ভাগ্যমান আপনারা, বিলাস গেছেন, ইংরাজি শিখছেন, কত কি দেখছেন, খাইছেন, করছেন। হ্যাঁ, আমরা কিছুই পারলাম না নাকি। ব্যাপটিস্ট মিশনে ক্লাস 6 তামাই পড়ছিলাম। তা মোর হাতের ইংরাজি লেখা দেখিয়া এই বেড়াদা উইলিয়াতে কইছিলেন, কেরাম ইউ মাস্ট গো টু ইংল্যান্ড, দ্যাট ইজ দ্য কান্ট্রি ফর ইউ মাই বয়। ইংল্যান্ড বানুরি পাড়াছাড়ে ডাহা তামাইতে জীবন শেষ। যাবেন ইংল্যান্ড? ব্যবস্থা করে দেবো। বিয়ে শাদী তো করেন নাই,
নাবালেক দুনিয়ার বাহু বছর নাই ভাইডি 5 কান খোলা মাইয়া 7 বছর বেলা স্যার স্টিমারে জাগলবে না ভাইডি আরেকটা সিগারেট দেন দেখি বাদ খাইয়া তো তোরা মনে সিগারেট খান তো রাখছেন খুব সব কিয়া এদিকে তো সার পকায় কামড়া এই রে 12টা বাজিয়ে গেছে মুই যাই মোর দেরি দেখলে আমার সেল্লাসেল স্টার্ট হইবে আনি কাগজ কান দেন আপনার মেলা আবার দেয়া হবে হ্যাঁ মেয়েটার কোনো খোঁজ পেলে? ওকে গুলি করে হত্যা করা হয়েছিল। কে মেরেছে? পাকিস্তানিরা? না, ওর বাবা। বলো কি? ঘটনাটা ঘটেছিল 16 জুলাই। ভদ্রলোকের স্ত্রী তখন দেশের বাড়িতে, রাত তখন 11টা। পাকিস্তানিরা এসে বললো তোমার মেয়েকে দাও। তখন ভদ্রলোক সব ভেবে বললেন ঠিক আছে তোমরা অপেক্ষা করো, আমি আসছি। এই বলে ঘরে গিয়ে তিনি তার .22 রাইফেলটা লোড করে পাশের ঘরে তার ঘুমন্ত মেয়ের মাথায় গিয়ে গুলি করলেন। পরে বেরিয়ে এসে বললেন ঠিক আছে এবার আমার মেয়েকে নিয়ে যাও। ঘটনা দেখে তারা ভয়ে পালিয়ে গেল। তারপর বুড়োর মাথা প্রায় খারাপই হয়ে যায়, কয়েকবার আত্মহত্যার চেষ্টা নাই করেছে। স্টোরিটা কি করে পেলে? সে এক লম্বা কাহিনী। এখন রিপোর্ট করি কি করে? ভদ্রলোকে তো আর কন্যা হত্যার দায়ে কোর্টে দাঁড় করানো যায় না। দেখি ওটা কি? মেয়েটার একটা ছবি। কলেজের ফাংশনে নাচতো রাস্তা। বাইরে কে দরজা ধাক্কায়? কই? আমি স্পষ্ট শুনেছি। এই কার্ফের রাতে কারা? নিশ্চয় ওরা। চুপ। উইং কমান্ডারকে মিথ্যা আশ্বাস দেবেন? নিচের তলার কেউ হবে। লাইট নেভাও, জানলার দিকে যেও না। কারা? আর্মি। ভয় পেও না, হয়তো ওরা কাজে এসছে। Flight Lieutenant Rafiq? Yes. You are trying to escape? Escape? Why should I escape? Wing Commander Beg knows me. I was sleeping. आपको जाना है मेरे साथ। Who is she? My wife. Keep your hands up. Anybody else in the house? You will be okay. Quick. We have wasted enough time. आप इनको क्यों ले जाते हैं? Your husband is a traitor. ना,
Your husband is a traitor. Come on. Let me change. Don't bother. तुम लोग नीचे जाओ. Let's move. You can put your hands down. लो नाश्ता करो. कारण जी को करा करो, जो होना ही होगा. मेजर साहब परसों आएगा.
क्यों चाय नहीं पिया? नहीं पियोगी? क्यों मर जाएगा? पी लो, बाद में तुम्हारा वास्ते खाना ले आएगा। सुनो, मैं तुझे कैसे लगती हूँ? अच्छी? अच्छी तो लगता, लेकिन पहले तुमको हमारा मैनेजर साहब को खुश करने पड़ेगा। नहीं, मेजर ने मेरी दुनिया उजाड़ी है। तुम बहुत जान दिलाती हो। अगर तुम चाहो तो मैं पहले तुम्हें खुशी करूंगी। मैं आ भी आता। नहीं, अभी नहीं, रात को 2-3 बजे। अच्छा ठीक है। जाने मन, तुम किधर है? इधर आओ। কে? আমি করিম স্যার, দরজাটা একটু খোলেন। কি ব্যাপার, কোনো গন্ডগোল? না স্যার, দিদির একটু বাইরে হন লাগবে। কেন? দরকার আছে স্যার, জলদি। ওর নাম নাজমা। কাল রাতে ওর স্বামীকে মেরে ফেলেছে। লেকের ওপারে একটা বাড়িতে আটকে রেখেছিল। সেখান থেকে পালিয়ে লেক সাথে বাগানে ঢুকতেই করিমের চোখে পড়ে। ওকে ভেতরে নিয়ে যাও, শুকনো কাপড় দাও, ঠান্ডা লেগে যাবে যে।
দেখো, ওরা যদি একবার টের পায় তাহলে যেটুকু বা ইমিউনিটি আছে তাও যাবে। ওকে তো মারবেই। তাছাড়া তুমি, আমি, বাপি কেউই রেহাই পাবো না। আই এম সরি, শি হ্যাজ টু গো। ও আর নাজমা নয়, আমার বোন মন্দিরা। 25শে মার্চের আগে এসে আটকে গেছে। বোন? ও বাড়িতে কতদিন ছিলে? প্রায় 2 মাস। আমার থাকাটা সবার জন্য খুব বিপজ্জনক ছিল। তাই একদিন একজন পুলিশ গার্ডের বউ সেজে বোরখা পরে পালিয়ে গেলাম দেশের বাড়িতে। এত করে কেন যে বাঁচতে গেলাম মাঝে মাঝে মনে হয় বোধহয় আত্মহত্যা করাই ছিল ভালো। কিন্তু আত্মহত্যা করা যে এর চেয়েও কঠিন। কি ব্যাপার, দুজনেই মুখ ভার করে বসে আছো যে? নাজমাদের পরের কথা শুনছিলাম। দাদা, অনিতাকে নিয়ে একটু বেরিয়ে আসতে পারিস না? ঘরে বসে বসে এসব কথা শুনে শুনে ও তো 2 দিনেই পাগল হয়ে যাবে। সরি, আমার এত ব্যস্ত থাকতে হয়। এক কাজ করো না, কালকে আমার এক বন্ধুর একটা লঞ্চ ট্রায়াল রানে মেঘনায় যাবে, তোমরা বেরিয়ে এসো না, ভালো লাগবে। তুইও চল না দাদা, তোরও তো একটু বিশ্রাম দরকার। উপায় নেই, নিউজ এডিটর ছুটিতে গেছে, স্টেশন ছাড়া অসম্ভব। এখনই একটা ডকুমেন্টারি ফিল্মের রাশ দেখতে হবে। অনিতে যাবে? পাকিস্তানিদের দ্বারা বিধ্বস্ত বাংলাদেশ। এরপর গণ ডিসেম্বর মাসে ঢাকায় বুদ্ধিজীবী হত্যা।
आप मुझे क्या दोगे?
তুচ্ছ করে আসে বিজয়, বিপদ বাধা আঘাত যত তুচ্ছ করে আসে বিজয়। রেমুনা স্যার, না খুব একটা না। কি ব্যাপার? কয়েকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। বলে ফেলুন। ভারতকে ভাওনা বাসলে কি দেশপ্রেমিক হওয়া যায় না? দেখুন, দেশপ্রেম শব্দটা বড্ড গোলমেলে। এরই নামে টিক্কা খান 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছে। এরই নামে দালালরা বিহারীদেরকে উস্কিয়েছে বাঙালিদেরকে হত্যা করতে। আবার এরই জন্য হাজার হাজার বীর বাঙালি অস্ত্র তুলে দিয়েছে এবং জীবন দিয়ে দেশকে মুক্ত করেছে। ভারত বাংলাদেশের ব্যাপারটা আমার কাছে অত্যন্ত সরল। যেভাবে পৃথিবীর কয়েকটি বৃহৎ শক্তি আমাদের এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, তাতে ভারত সাহায্য না করলে হয়তো দেশকে স্বাধীন করা অসম্ভব ছিল। এটা স্বীকার করতে লজ্জার কিছু নেই, বরং আত্মবিশ্বাসের পরিচয় দেয়। চা খাবেন? কফি তো নেই না? 2 কাপ চা নিয়ে এসো। কিন্তু এর মানে কি এই নয় যে বাংলাদেশকে চিরকাল দুর্বল প্রতিবেশী রাষ্ট্র হয়ে থাকতে হবে? হবে, যদি বাঙালি তার সক্রিয়তা রাখতে না জানে। একটা কথা জেনে রাখা ভালো, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাস কেবলমাত্র 2-1 বছরের বা 2-1 দশকের ইতিহাস নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার শান্তিপ্রিয় মানুষ অকথ্য অত্যাচার সহ্য করে সংগ্রাম চালিয়ে এসেছে কুসংস্কারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আজকের স্বাধীন বাংলাদেশ সত্যিকারের জয়ের পথে প্রথম পদক্ষেপ মাত্র। এর পরের ধাপ একটি শোষণহীন সমাজ ব্যবস্থা। এরই মধ্য দিয়ে বাঙালিকে শক্তি এবং প্রেরণা যোগাতে হবে পৃথিবীর লক্ষ কোটি নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামে। যে সংগ্রাম মূলত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এবং শোষণের বিরুদ্ধে। এবং এরই মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের সত্যিকারের শক্তি। কেমন? এত ভাববার কিছু নেই। ভারতের সঙ্গে যারা 1000 বছরের যুদ্ধ করতে চায় তারা করুক, আমাদের দরকার নেই। সরি, হ্যাভ টু স্টার্ট ওয়ার্ক। সরি, চলি, আবার পরে দেখা হবে।
হালা জীবনের ঝক্কি লইয়া দেশ স্বাধীন করলাম, অহনে হইলাম কিনা ডাকায়, হাইজাকার। লাই 4000-এর বেশি দিবার চাই না। ঠিক আছে, লইয়া তো লই, পরে দেখা যাবে। হালা চোর হইলাম শেষকালে, যুদ্ধটা বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হালাগো গুলিবাজির স্বাদ অহনো মেটে নাই। দেশের লেগে এত করলাম, দেশ আমার কি দিছে? দূর, দেশ আবার কি দিব? পুরস্কার? মায়েরে বাঁচাবার লেগে পুরস্কার চামু। হালাই কুত্তা নাকি? কই যান? গাড়ি ফেরত দিতে। মাথা খারাপ হয়েছে নাকি? হয়েছিল, অন ঠিক হয়ে গেছে। না, সত্যি ব্যাড লাক অনিতা। সকালবেলাটা এমন সুন্দর রোদ ছিল। হ্যাঁ, এখন এই বৃষ্টি তো থামবে বলেই মনে হয় না। না থামুক, বৃষ্টি আমার খুব ভালো লাগে। দিল্লিতে তো খুব একটা বৃষ্টি হয় না। ছোটবেলায় একবার বর্ষায় বেড়াতে এসেছিলাম বরিশালে, আমাদের মামা বাড়িতে। কি যে ভালো লেগেছিল, আজও মনে আছে। কি ভাবছো মানদা? এসো অনিতা। ভাবছি ভাবছি এই মেঘনার কথা। নদী তো নয়, যেন কালের ইতিহাস। শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি দস্যুর দল এর মোহানা দিয়ে ঢুকে লুটতরাজ, হত্যা, নির্যাতন অবাধে চালিয়েছে দুর্গুল ধরে। কিন্তু এর দুর্বার গতিকে রোধ করতে পারেনি এর জনপদকে নিশ্চিন্ত করতে, বরং নিজেরাই হারিয়ে গেছে কোথায় কালের স্রোতে। দুর্জয় বাংলার মাটির মতোই মেঘনা রয়েছে চির অপরাজিতা। জানো, বিদেশিরা বুঝতেই পারে না এত দুঃখ, এত দারিদ্র, তবু বাঙালিরা এত সংগ্রামী শক্তি পায় কোত্থেকে। এই বুঝে অনিতা, এই হচ্ছে সেই শক্তির উৎস।
এটা ডেস্কে দিয়ে দাও, এটা লাস্ট কপি। তুই শেষকালে গাড়ি হাইজ্যাক করে মরতে গেলি? সে কি, এখনো ঘুমোনি? তোমার গাড়ির শব্দ শুনতে পেলাম, তারপর সব চুপচাপ। বুঝলাম অন্ধকারে বসে ভাবছো। এত কি ভাবো সুমিতা? কতক্ষণ হলো পাওয়ার নেই? ঘন্টাখানিক হবে। মেঘনা কেমন লাগলো? অপূর্ব, থ্যাংক ইউ। আমার প্রশ্নের জবাব কিন্তু দিলে না। এত কি ভাবো? জেনে তোমার লাভ? জানতে ইচ্ছে করে। তুমিও তো চুপচাপ থাকো, কি এত ভাবো? প্রশ্নটা কিন্তু আমি আগে করেছিলাম। রাত কিন্তু প্রায় 2টো। এতটা জার্নির পর নিশ্চয়ই ক্লান্ত। এখন ঘুমোলে ভালো হতো না? ঠিক করেছি কালই ফিরে যাব। তাই শেষ রাতটা নাইবা ঘুমালাম। কালি? হঠাৎ? আমার সবকিছু এমনি হঠাৎ। আবার কথা কিন্তু ঘোরাচ্ছ। বেশ। মানুদারা থাকতেন পুরনো ঢাকায়। পার্টির কাজে ও বাড়িতে আসা যাওয়া শুরু হয়। বাড়ি চিনতে কষ্ট হয়নি তো? না, এখানকার সবাই তো আপনাকে চেনে। বসো। ওটা পেলে? হ্যাঁ। না যদি 65 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 2113 জন রাজবন্দী জেলে ছিলেন। কিন্তু ডিউরেশন তো দেখছি না। ওটা পাওয়া যায়নি, তো লোক লাগিয়েছি, পাওয়া যাবে। কই গো, কোথায় গেলে? আপাতত আমার এটা থেকে কাজ চলে যাবে, কিন্তু কংগ্রেসের আগে আমার পুরো লিস্টটা দরকার হবে। এই যে মাধবী, দেখো তো চিনতে পারো কিনা? ভুল করবার উপায় নেই। সুমিত। কি ঠিক বলিনি? ওর মুখে তোমার কথা শুনে শুনে তোমার চেহারাই আমার মুখস্থ হয়ে গেছে। এখন বলো কি খাবে? চা না কফি? কিরে হাসু, ওখানে দাঁড়িয়ে রইলি কেন? আয়। এই লজ্জাবতীটি আমার সোহাগের ননদিনী, বিয়ে পড়ছে। এই আয়, বস। কি ভাই, বলে না তো কি খাবে? চা না কফি? কফি, কালো, চিনি 1 চামচ। বাবা, আচ্ছা সাহেব তো তুমি। এরপর থেকে দেখছি কফি বানাবার জন্য পাশ করা কম্পাউন্ডার রাখতে হবে। যা তো ভাই, নন্দকে গিয়ে বল জলটা চাপিয়ে দিতে, আমি এসে বানিয়ে দিচ্ছি। আমি বানিয়ে আনছি। বুঝলে তো, সুমিত কিন্তু গান খুব ভালো গায়। আচ্ছা, 66-এ ও আমার সঙ্গে একসঙ্গে জেলে ছিল। তখন রোজ লকআপের আগে রীতিমতো ওর গানের আসর বসতো। তাই নাকি? তাহলে কিন্তু ভাই তোমার গান না শুনে তোমায় ছাড়ছি। বিশেষ করে গীত
খুব ভালো গায়। না বৌদি, ছোটবেলায় বাবার উৎসাহে কিছুটা শিখেছিলাম, তারপর ভুলে গেছি। মানুদা বড় ভালো মানুষ, আর জানেনই তো ভালো মানুষ ভালো সমালোচক হয় না। ইয়ে হচ্ছে, তুমি একটু গল্প করো, আমি একটু কাজ সেরে আসছি। হ্যাঁ, তা বললে কিন্তু শুনছি না ভাই। তোমার গান না শুনে আমি তোমাকে ছাড়ছি না কিছুতেই। কফি খাও, তারপরে গান শুনবো। এখন তোমার বাড়ির কথা বলো, তোমার মা, ভাই, বোন, এদের কথা বলো। যা গিয়ে বিস্কিটের টিনটা নিয়ে আয়। পরিবার বলতে মা আর সৎবোন। সৎবোনটা বিয়ে হয়ে গেছে, স্বামী এয়ারফোর্স অফিসার, ব্যাস। আর তোমার বাবা? বাবাই ছিলেন আমার একমাত্র বন্ধু। জানো বৌদি, উনি ছিলেন ঠিক ফকিরের মতো, কিন্তু কিন্তু ওরা কেউ তাকে বেঁচে থাকতে দিল না, হত্যা করলো। বলো কি? কে? মানুষ, ভিতরের বাইরের। আমার কি মনে হয় জানো বৌদি, এই পৃথিবীতে কারোর জন্য কারো কিছু এসে যায় না। থামলে কেন? ব্যস্ত হচ্ছিল? না বৌদি, রিয়াজ নেই, ঠিক হচ্ছে না। কি ভাবছি, কেন ওকে ভালো লাগবে? কি লজ্জা। তোমার গলাটা বেশ, চর্চা করা উচিত। সময় কোথায় বৌদি? রিপোর্টারের জীবন, ইংরেজিতে যাকে বলে ডগস লাইফ। কি হলো সুমিত, থামলে কেন? বেশ তো গাচ্ছিলে। এই যে তোমার কফি এসে গেছে। নে রাখ। নাও ভাই তোমার কফি। চিনি সোয়া চামচ হয়েছে তো? একটু বেশি হওয়াটাই স্বাভাবিক, কাল থেকে নিত্যি দিয়ে মেটে দেবো। তোমার ভালো কথা। সুমিত, এই ইয়ে হয়েছে, কাল আমি দু একদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। তোমার যদি তেমন খুব কাজ টাজ না থাকে, মাঝে মাঝে এদের একটু দেখাশোনা করে যাও, কেমন? আমি উঠি। সে কি, এখনই যাবে? হ্যাঁ, 6টায় একটা প্রেস কনফারেন্স আছে, কভার করতে হবে।
তোমার মানদার অর্ডারটা ভুলো না কিন্তু। আমার আসতে তো আপত্তি নেই, তবে হাসু আমাকে দেখে যেভাবে ভয় পায় তাতে খুব একটা উৎসাহ পাচ্ছি না। আর ভয় পাবো না। আচ্ছা আসি। বলছিলাম তাই এত দেশ ঘুরেছি, কিন্তু কোথাও যেন এমন শান্তির আশ্বাস পাইনি। আর হাসু? প্রথমটা বুঝতে পারিনি, পরে একদিন মাধবী বৌদি বললেন সব। কি রে হাসু, এই অবেলায় শুয়েছিস কেন? কি রে, অসুখ বিসুখ কিছু করেনি তো? না তো, তুমি শুয়েছিস কেন? ও কি রে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? এই হাসু, কেউ বকেছে? বকেনি? তাহলে প্রেমে টেমে পড়েছিস নাকি? ও মা, একেবারে হাত পা বেঁধে ঝাঁপ দিয়েছিস? ভাগ্যবানটিকে তোর কলেজের কেউ? সুমিত? ও জানে? ভাগ্যিস, আমি তো ভাবলাম এরই মধ্যে গোটা কয়েক প্রেমপত্র লিখে বসে আছিস। আয়নায় একবার তাকিয়ে দেখেছিস চেহারাটা কি হয়েছে? ওঠ, বাইরে চল, চুল বেঁধে দি। কিচ্ছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। সময় হবে? এই শুনছো, একটু সময় হবে? কিছু বলছো? না বলো। বলছিলাম কি, বোনটার বিয়ের কথা কিছু ভাবলে? বয়স তো চিরকাল বসে থাকবে না। এই কথা আমি ভাবলাম না জানি কি, তা এ নিয়ে ভাববার কি আছে? ওরা নতুন জেনারেশনের মানুষ, ওদের বিয়ের কথা চিন্তা করে চুলগুলোকে আরো পাকাতে আমি রাজি নই। তুমি দেখে নিও, হাসু নিজের সাথে নিজেই খুঁজে নেবে। যদি ধর্মে না মেলে? বলছিলাম যদি ধর্মে না মেলে। বুঝলে মাধবী, হাসু যদি ওর অন্তর দিয়ে কাউকে ভালোবাসে আর প্রতিদানে যদি তাই পায়, তাহলে ছেলেটি এস্কিমো হলেও আমার আপত্তি নেই। কিন্তু হঠাৎ প্রশ্ন কেন? এমনি।
বৌদি একটু বাইরে গেছে, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। বসুন না। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি? যেন একরাশ রজনীগন্ধা। কফি নিয়ে আসি? বিস্কিট নেই, শুধু কফি। নন্দটাকে কখন পাঠালাম, এখনো ফিরছে না। তোমায় ভালোবাসি আপু। সেই প্রথম দিন থেকে না বলে উপায় ছিল না। করলে
মেঘে আয় সূর্যোদয়ের এই প্রহরে মুক্তি পাগল রে আয় ঘরে দুর্বার সংগ্রাম দূর যায় না আঁকে যে ওই পতাকা স্বাধীনতার পর আহত মানদাকে নিয়ে বৌদি ঢাকায় ফিরে এলেন। এই শুনছো ওষুধটা খেয়ে নাও ব্যথাটা আছে আর কতদিন মাধবী? ওইসব কথা বলে না, তুমি ভালো হয়ে যাবে। দেখো আমার মন বলছে তুমি ভালো হয়ে যাবে। গোটা চারিকের সময় সুমিতের আসবার কথা আছে এক্স-রে রিপোর্টটা নিয়ে। এখন ঘুমো লক্ষ্মীটি। আর কোনো কথা নয়, লক্ষ্মীটি ঘুমো। হাসর স্মৃতি এবং মানদার অসুস্থতা ছাড়াও আর একটি নতুন শত্রু এলো বৌদির, সেটা হলো দারিদ্র্য। সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করতাম, কিন্তু বেশ বুঝতাম বৌদি সংকোচ বোধ করছেন। বাইরে কেউ ব্যাপারটা জানো এটা নিশ্চয়ই চাননি, কিন্তু একদিন বোকার মতো ঠিক তাই করে বসলাম। এক ভারতীয় সাংবাদিক বন্ধুর বোনকে নিয়ে সেদিন ও বাড়িতে যাই। নমস্তে, এসো। বৌদি আলাপ করিয়ে দিই। অনিতা, মাধবী বৌদি। বৌদি অনিতা, দিল্লির মেয়ে, হিন্দিতে গল্প লেখে, আমার এক বন্ধুর বোন। তাই নাকি? বসো ভাই। তুমি ভাই বাংলা বুঝতে পারো তো? আমার কিন্তু হিন্দি বা উর্দু একটাও আসে না। ও অনেক বাঙালির চেয়ে তো ভালো বাংলা বোঝে। আচ্ছা, তাছাড়া দু পুরুষ আগে ওরা বাঙালি ছিল। আচ্ছা বৌদি, মানদা কেমন আছে? কিছু বলে না তো জানো, কিন্তু বেশ বুঝতে পারি ভেতরে ভেতরে যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে। এক্স-রে রিপোর্টটা পেলে? ভালোর দিকে। ডাক্তার আগের চেয়ে তো আসার কথা বললেন। মানদা কি ঘুমিয়ে আছে? বোধ হয় না। এসো দেখতে এসো।
কথা বলার চেষ্টা করো না বানুদা। তোমার এক্স রিপোর্ট খুব ভালো, কিন্তু ফুল রেস্ট দরকার। তুমি ঘুমো, আমরা বাইরে আছি। কফি নেই, চা খেয়ে যেতে হবে কিন্তু। না বৌদি, চেম্বার থেকে বেরোবার আগে ডাক্তারকে খবরটা দিতেই হবে। সে কি, অনিতার সঙ্গে একটু আলাপও করতে দেবে না? ও তো কয়েকদিন থাকছে, একদিন ভোরবেলা পৌঁছে দিয়ে যাবো, প্রাণ ভরে দুজন আলাপ করো। আসি, আবার এসো কিন্তু ভাই। আর কতদিন এই বোঝা ঘাড়ে করে টানবে সুমিত? কর্তব্যের একটা সীমা আছে। তার চেয়ে তোমার মানবদাকে নিয়ে আমি কলকাতা চলে যাই। হাজার হোক বোন তো, দাদা নিশ্চয়ই ফেলতে পারবেন না। ওসব কথা মুখে নেই না বৌদি, আমি লিখে খাই, সব কথা সবসময় গুছিয়ে বলতে পারি না। ঠিক এটাকে একটা কর্তব্য বলে মনে করিনি। তোমাদের উপকারে আসতে আমার ভালো লাগে, তোমাদের একজন হতে চাই, বাধা দিও না। তবু কতদিন? যতদিন প্রয়োজন। আসি বৌদি। দেশ স্বাধীন হলো, ঢাকা ফিরে এলাম। মা, বোন, মানুদা, বৌদিকেও পেলাম, কিন্তু ঘুম আর এলো না। রাতের পর রাত, এই যে কি জ্বালা, তুমি ঠিক বুঝবে না। বুঝবো না? আমিও একদিন পাগলের মতো ভালোবেসেছিলাম প্রদীপকে। এয়ারফোর্সের পাইলট ছিল, বাংলাদেশের যুদ্ধে ওর একদিন ডাক এসেছিল। যাবার আগে দুজনে দেখা করেছিলাম একসঙ্গে একটা খালি বাড়িতে। যাবার আগে আমায়ও পেতে চেয়েছিল নিবিড় করে, কিন্তু কি যেন আমায় বাধা দিল। বোধহয় যুগ যুগান্তরের পুঞ্জীভূত সংস্কার। কি জঘন্য রকমের স্বার্থপর হয়ে গেলাম। নিজেকে উজাড় করে দিতে চেয়েছিলাম, অথচ পারলাম না। যাকে মন প্রাণ সব দিলাম, তার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে অক্ষম হলাম। যাবার আগে ওকে বলে একটু হাসলো, ক্ষমার হাসি। বুঝলো না ক্ষমা করেও ও আমার আত্মগ্লানির 100 গুণ বাড়িয়ে দিয়ে গেল। কয়েকদিন পরে খবর এলো ঢাকার যুদ্ধে প্রদীপ মারা গেছে। সারা ভারত বাংলাদেশ যখন জয়ের আনন্দে মত্ত, আমি তখন নিজেকে ঘৃণা করেছি, বাংলাদেশকে ঘৃণা করেছি। আমার চোখে ঘুম ছিল না। আমি থাকতে না পেরে চলে এসেছি, দেখতে জানতে বাংলাদেশ কি এমন জিনিস যার জন্য আমায় চিরকাল এমনি দগ্ধে দগ্ধে মরতে হবে। আর যেন মেঘনার বুকে ভাসতে ভাসতে আমার প্রশ্নের উত্তর পেলাম। হঠাৎ যেন মনে হলো এ দেশের মুক্তির জন্য যে কোনো মূল্য দেওয়া যায়। মেঘনা আমায় নতুন করে বাঁচতে শেখালো সমিতা। তোমায়, আমায়, নাজমাদিকে আবার নতুন করে শুরু করতে হবে সব। কালকে না গেলেই নয়, থাকো না আর কটা দিন। রাগ করো না বন্ধু, এত বড় কঠিন পরীক্ষা উতরে
বন্ধুত্বের যে সূত্র আমরা খুঁজে পেয়েছি তা চিরদিন অটুট থাক, এই প্রার্থনাই করি। সব মিলনই তো সত্যিকারের মিলন নয়, আবার সব বিচ্ছেদ চূড়ান্ত বিচ্ছেদ নয়। তুমি, আমি, তোমরা, আমরা নতুন করে বুঝতে শিখেছি যে সত্যিকারের বন্ধুত্ব হতে পারে মানুষই মানুষে, প্রাসাদে প্রাসাদে নয়। ভ্রান্তির কুয়াশা পেরিয়ে আবার যখন একে অপরের কাছে আসতে পেরেছি, তখন আর ভয় নেই। অতৃপ্ত বর্বরে রক্ত পিপাসা অতৃপ্তই থেকে যাবে। ভয় নেই বন্ধু, আর ভয় নেই, ভয় নেই।